নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প একটি ভ্রমণ কাহিনী। আপিসে পানের আর জর্দার কৌটো দুটোই ফেলে এসেছেন গোপীকৃষ্ণবাবু। বউবাজারের মোড়ে এসে মনে পড়ল, ছাতিটা আজ আবার আনেননি। বৃষ্টি হবে না ধারণা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে ছাতি না এনে ভুল করেছেন। মেঘ জমে আছে সেন্ট্রাল এভিনিউ এর বড় বড় বাড়িগুলোর মাথায়। পানের কৌটো ফেলা চলে না, টেবিল থেকে কে উঠিয়ে নিয়ে যাবে? আবার আপিসে ফিরলেন। ইনচার্জ বাবু তখনও কাজ করছেন এক মনে, অথচ কেউ নেই ডিপার্টমেন্টে। খোসামুদে কোথাকার, মরুক খেটে। 150 টাকা মাইনের মতো কাজ দেখানো চাই তো সাহেবদের, নইলে যদি তাড়িয়ে দেয়। দিনকাল তো ভালো নয়। তাদের যে 50টি টাকা সেই 50টি টাকা, কেউ নেবে না, কেউ বাড়তি দেবেও না। এই যুদ্ধের বাজার চালানো যে কত দায় হয়ে উঠেছে সে বোঝে যে চালায়। 50টি টাকা মাইনে, 1 পয়সা উপরি নেই। ওভারটাইম খাটলে 1 টাকা দৈনিক পাওয়া যায় বটে, কিন্তু ওভারটাইম কদিন হয় মাসে? অফিস থেকে রেশন দেয় তাই রক্ষে, নইলে না খেয়ে মরতে হতো সপরিবারে। খিদে পেয়েছে বড়। মোড়ের ওই দোকানখানায় এবার পানের কৌটো নিতে আসবার সময় দেখে এসেছেন বেশ বড় বড় কচুরি ভাবছি। নিশ্চয়ই 4 পয়সায় একখানা। খেতে ইচ্ছে তো হয়, পয়সায় কুলোই কই। একটা দোকানে বসে 8 পেয়ালা চা 2 পয়সা দিয়ে কিনে খেয়ে একটা বিড়ি ধরিয়েই আপাতত খিদের শান্তি করলেন গোপীকৃষ্ণবাবু। পাশের ওই লাল বাড়িটা তখন মেস ছিল। 50-এর 2 ধন্বন্তরী বসের লেন। গোপীকৃষ্ণবাবু মনে মনে হিসেব করলেন, 33 বছর আগের কথা। বঙ্গবাসী কলেজের 3rd ইয়ারে পড়েন উনি তখন। সেসব দিনের কথা, হায় রে হায়। সেই বিপিন, কানু, বিনোদবাবু, শীল, মতি, ক্যাংলা, টেরা শম্ভু, সুশোভন মিত্তির। কত বন্ধুত্ব, কত গলাগলি, কত ভাবের আদান প্রদান। কত বড় বড় আশা ছিল মনে। বোম্বেতে গিয়ে চাকরি করব, দেশের সঙ্গে সম্পর্ক রাখবো না, সাহেব হয়ে যাব, এমনকি পার্সি মেয়েকে বিয়ে করব। পার্সি মেয়েকে বিয়ে করবার বড় শখ ছিল তখন, কে জানে কেন। প্রথম যৌবনের নেশায় ইডেন গার্ডেনে 2-4টি সুন্দরী পার্সি তরুণীকে বেড়াতে দেখবার ফলেই বোধহয়। আর একটা বড় শখ ছিল বিলেতে যাবার। সেটা অবশ্যই তখনই একটু দুরাশার মতোই ছিল, তবুও নিতান্ত দুরাশা ছিল না। সম্মুখে বিস্তৃত জীবন আছে, কেন হবে না, হলেও তো হতে পারে। এখন কিন্তু তার আকাশ কুসুমত্ব যতটা ফুটে বেরিয়েছে, তখন ততটা হয়নি। টেরা শম্ভু অর্থাৎ শম্ভুনাথ চক্রবর্তী MB হোমিও স্বর্ণপদক প্রাপ্ত, বিনামূল্যে সমাগত দরিদ্র রোগীগণের চিকিৎসা করেন। তো এহেন টেরা শম্ভু বউবাজারের মোড়ে একটা ছোট্ট ঘরে ডিসপেন্সারি ফেঁদে বসে আছেন আজ বহু বছর। বিশেষ কিছু হয় বলে মনে হয় না। গোপীকৃষ্ণবাবু মাঝে মাঝে আপিস ফেরত সেখানে বসে চা খান, চায়ের পয়সা বাঁচে। আজও গেলেন। শম্ভু ডাক্তারের ডাক্তারখানায় রোগীর ভিড় নেই, এই একটা সুবিধে। শম্ভু বসে বসে খবরের কাগজ পড়ছে। গোপীবাবুকে দেখে কাগজ রেখে বললে, এসো এসো, একটা খবর দেখেছো? জাপানিরা আবার 6 মাইল। আরে ভাই, ওসব রেখে দাও, নিজেরা মরছি নানান তালে, আবার পরের খবর রাখতে গেলে বাঁচি কেমন করে? চা খাওয়া ফিনিশ? না, বসো, চা নাই। কেন, স্টোভ কি হলো? পিন পাচ্ছি নে, স্টোভটার কি যে হয়েছে কাল থেকে। চা নাই। মধু। ডিসপেন্সারির চাকর মধু পাশের দোকান থেকে 2 পেয়ালা চা নিয়ে এলো ঘরের কেটলি নিয়ে।
দু পেয়ালা ভর্তি করেও কেটলিতে একটু বাড়তি চা রইল, সেটুকুই আবার পরে ঢেলে দিলে। চা খেতে খেতে শম্ভু ডাক্তার ও গোপীকৃষ্ণবাবু বিদেশ ভ্রমণের গল্প করেন, অর্থাৎ ভ্রমণ করবার ইচ্ছা প্রকাশ করেন। করা উচিত বা করলে ভালো হয় এসব কথা বলেন। এটা এরা দুজনে প্রায়ই করে থাকেন। দুই বন্ধুরই খুব বেড়ানোর শখ, কিন্তু সংসার নিয়ে জড়িয়ে পড়েছেন। টাকা পয়সায় কুলোয় না, কোথাও কখনো যাওয়া ঘটে না বলেই সুখ। শম্ভু ডাক্তার পশ্চিমে গিয়েছে মগড়া পর্যন্ত, তাও অনেক কাল আগে। সেখানে ছিল মাসির বাড়ি। গোপীকৃষ্ণ তার চেয়ে একটু বেশি, ওই বর্ধমান পর্যন্ত। দু বন্ধুর পশ্চিম ভ্রমণের এই পর্যন্তই ইতি। তবে প্রতি বছর পুজোর আগে দুজনে বসে বিদেশ ভ্রমণের প্ল্যান আটেন নানা রকম। এবার কোথাও যাওয়া যাক, বুঝলে? কত পয়সা তো কত দিকে খরচ হচ্ছে। টাকা 40 হলে একবার কাশিটা ঘুরে আসা হয়। তখন তর্ক বাঁধে দুজনে, কাশি না গয়া কিংবা সাঁওতাল পরগনা। অবশেষে সেদিন ব্যাপারটা মুলতুবি থাকে। পরদিন আবার শুরু হয় আলোচনা। কি বলো, তাহলে ভাগলপুরেই ঠিক করা যাক। পাহাড় কখনো দেখা হয়নি, ভাগলপুরে কি পাহাড় আছে? ঠিক সংবাদ দুজনের কেউই জানেন না। এমনিভাবে পুজো এসে পড়ে। এই 1 মাসে বহু নাম উচ্চারিত হয় ভ্রমণ সম্পর্কে। পেশোয়ার, কাশ্মীর থেকে শুরু করে দিল্লি, জয়পুর, বৃন্দাবন, শিলং, এমনকি বীরভূম জেলার নলহাটি পর্যন্ত। শেষ পর্যন্ত কোনোবার কোথাও যাওয়া ঘটে না। শম্ভু ডাক্তারের 3 মাসের দোকান ভাড়া বাকি পড়াতে বাড়িওয়ালা নালিশের ভয় দেখায়। গোপীকৃষ্ণবাবুর ছোট ছেলে টাইফয়েডে পড়ে। যায় সব ভেস্তে। বহু বছর ধরেই এমনই চলেছে। তবুও এরা ছাড়বার বা দমবার পাত্র নন। শ্রাবণ মাসের শেষ থেকে শুরু করে পুজোর সময় পর্যন্ত ভ্রমণের সম্বন্ধে আলোচনার এদের কামাই নেই। এতে তো পয়সা খরচ হয় না, অথচ টাইম টেবিল ঘেঁটে 5টা দূরের নাম পড়ে বেশ আনন্দ পাওয়া যায়। আজও গোপীকৃষ্ণবাবু চা খেতে খেতে বললেন, আর মাসখানেক বাকি পুজোর, এবার কিন্তু কোথাও যাওয়া নিতান্ত দরকার। ঠিক করে ফেলা যাক কাজই, বুঝলে? টাইম টেবিল আছে তো? টাইম টেবিল তৈরি। যারা কখনো কোথাও বেড়ায় না তাদের টেবিলে সর্বদা টাইম টেবিল মজুদ থাকে। শম্ভু ডাক্তার খাপ থেকে চশমা খুলে টাইম টেবিলের পাতা উল্টান। আচ্ছা, চিত্রকূট জায়গাটা নাকি খুব ভালো, তুমি কিছু জানো? এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখায়। গোপীকৃষ্ণবাবু বলেন, হ্যাঁ, তা বেশ ভালো জায়গা। ভাড়াটা দেখো হে। এবার ভাই আর অমত করো না, চলো চিত্রকূটেই যাওয়া যাক। গোপীকৃষ্ণবাবু ন্যায্য পক্ষেই বলতে পারতেন, তার মতামতের অভাবেই যে এতকাল ভ্রমণ বন্ধ আছে এ কথা সত্যি নয়। কিন্তু তিনি কোনো প্রতিবাদ করেন না। চিত্রকূটের ভাড়া বেরোলো টাইম টেবিল খুঁজে। শম্ভু ডাক্তার বললেন, ওর ওপর ধরো আরো 20 টাকা, খাওয়া দাওয়া, পান সিগারেট, যুদ্ধের বাজার, বুঝলে না? সে তো বটেই। তাহলে এবার আর অমত করো না, এখন থেকে রেডি হওয়া যাক, কি বলো? পুজোতে এলো। দুই বন্ধুতে আরো ঘন্টা 2 বসে ভ্রমণের নানা পরামর্শ করেন। বাড়ি থেকে খাবার তৈরি করে নেওয়া উচিত, সব জিনিস আকরা। বেডিং কি কি সঙ্গে নেওয়া যায়? শম্ভু ডাক্তার মুখে মুখে বলতে লেগে গেলেন, ধরো একটা মশারি, বালিশ। গোপীকৃষ্ণবাবু অধীর ভাবে বললেন, আহা আহা, মুখে কেন, কাগজে লিখে ফেলো না, কাজ পাকা করা দরকার। মশারি, বালিশ, তারপর গায়ে দেবার কম্বল। কম্বল? হ্যাঁ, সুজনি। একজন লোক ফুটপাতে দাঁড়িয়ে বললে, এটা কি ডাক্তারখানা? শম্ভু ডাক্তার হাতের কলম ফেলে ব্যস্ত সমস্ত ভাবে উঠে দাঁড়িয়ে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, ডাক্তারখানা, ডাক্তারখানা। কি দরকার? লোকটা বললে, হোমিওপ্যাথিক। হ্যাঁ হ্যাঁ, হোমিওপ্যাথিক, ভালো হোমিওপ্যাথিক। কার অসুখ?
অসুখ কারো না, এমনি জিজ্ঞেস করছি। সে চলে গেল। শম্ভুবাবু আবার এসে টেবিলে বসে কলম ধরলেন, বিরক্তি সুরে বললেন, মিছিমিছি জ্বালায় যেমন সব কাণ্ড। হ্যাঁ, তারপর বলো সুজনি। রাত 10টার সময় ব্যাপারটি অমীমাংসিত ও মুলতুবি রেখে দুই বন্ধু বাড়ি রওনা হন। কথা হয় আগামীকাল আবার বিকেলে একত্র হয়ে পুনরায় আজকের খেই ধরা হবে, চলবে আবার পরামর্শ। বাড়ি ফিরে গোপীকৃষ্ণবাবু আহার আদি করে শয়ন করেন, কিন্তু উত্তেজনায় ঘুম আসে না। চিত্রকূট কত দূর না জানি, কত পাহাড় জঙ্গল দিয়ে যাওয়া, অনেক দূরের ট্রেন জার্নি, কত মজা হবে রাস্তায়। ভালো কথা, অ্যাক্টিং ভালো সিগারেট নিতে হবে সঙ্গে। কত পয়সা তো কত দিকে যাচ্ছে, জীবনের একটা সুখ। বড় বড় পাহাড় দেখা যাবে পথে, পাহাড়ই কখনো দেখা হয়নি। ছুটির আর কতদিন দেরি। গোপীকৃষ্ণবাবু ক্যালেন্ডার দেখলেন উঠে, 26 দিন বাকি মোটে। টাকার জোগাড় দেখতে হয় এখন থেকেই। গোপীকৃষ্ণবাবুর স্ত্রীর পিত্রালয় কোলাঘাটের কাছে। তার এক শ্যালক মিলিটারিতে কি চাকরি পেয়ে কানপুরে চলে গিয়েছিল। আজ 2 দিন যাবৎ চিঠি এসেছে যে সে শ্যালকটি বাড়ি এসেছে, তার সঙ্গে একবার দেখা করতে যাওয়া দরকার। গোপীবাবুর স্ত্রী স্বামীকে তাগাদা দিতে লাগলেন, কবে সেখানে যাওয়া হচ্ছে? এবার পুজোর সময় কোলাঘাট নিয়ে চল। কতদিন তো যাওয়া হয়নি, ভাইটার সঙ্গেও দেখা হবে। গোপীকৃষ্ণবাবু বিরক্ত হয়ে বললেন, হ্যাঁ যাচ্ছি এখন তোমার সেই অজ গণ্ডমুখ ভাইয়ের সঙ্গে দেখা করতে, সেই ধপধপির জায়গায়। গোপীকৃষ্ণবাবুর স্ত্রী ঝাঁঝালো সুরে বলে উঠলেন, হোক গণ্ডমুখ, তোমার চেয়ে আর তোমার সেই হোমিওপ্যাথি জল বেচা ডাক্তার বন্ধুর চেয়ে অনেক ভালো। সে তবুও আছে কানপুরে, 150 টাকা রোজগার করছে। তুমি বিয়ে পাশ করে 60 টাকায় ঘষছো, আজ সেই আমার বিয়ে হয়ে পর্যন্ত। বেলুড়ের ওদিকেও তো কখনো মারালে না দুজনে, তোমাদের চেয়ে সে অনেক ভালো। মেয়ে মানুষের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। গোপীকৃষ্ণবাবু চুপ করে শুয়ে পড়লেন। পরদিন আবার অফিস থেকে ফেরবার পথে তিনি গেলেন শম্ভু ডাক্তারের ওখানে। চা পানের পর আবার দুজনের নিবিড় পরামর্শ শুরু। কত টাকা সঙ্গে নিয়ে যাওয়া যায় তার একটা নিট হিসেব করে ফেলতে হবে আজই। শম্ভু ডাক্তার বলেন, আশু স্যান্ডেল কাল এসেছিল তুমি যাওয়ার পরে। তার মুখে শুনলাম পথে নিমিয়া ঘাট বলে একটা স্টেশনে নেমে পরেশনাথ পাহাড়ে ওঠা যায়। চলো না কেন, এক ঢিলে 2 পাখি মারা যাক। পরেশনাথ পাহাড়? হ্যাঁ, হাইয়েস্ট হিল অন দ্য বেঙ্গল প্লেন। সেটা দেখা? হ্যাঁ হ্যাঁ, সে তো খুব ভালো, তাই যাওয়া যাবে। টাকাটার হিসেব ধরো এবার। যাতায়াতে ধরো রেল ভাড়া, খোরাকি, টুকিটাকি জিনিসপত্র কেনা। কিনতে গেলে হাতি কেনা যায়, ও জিনিস কেনা বাদ দাও, শুধু নিট খরচ যেটা। এইভাবে সেদিনও কেটে গেল। পরদিন আবার পরামর্শ সভা বসে। এদিন কথা ওঠে কি কি জিনিস সঙ্গে নেওয়া যাবে। মশারি নেওয়া যাবে কিনা তর্কের সেদিন কোনো মীমাংসা হলো না। শম্ভু ডাক্তার বললেন, যেখানেই যাও মশা থাক বা না থাক, মশারি সঙ্গে থাকাই ভালো। মশা কামড়ালেই ম্যালেরিয়া হয়, ফাইলেরিয়া হয়, আরো কত কি। মশারি নেওয়াটা এসেন্সিয়াল। গোপীবাবুর মতে অত দূর পশ্চিমে পাহাড়ের দেশে মশা পোষা নেই। এ কি আর বাংলাদেশের খানা ডোবা ভরা পাড়াগা? মিছিমিছি ভার বোঝা বাড়ানো। ট্রাভেল লাইট, এক গাদা পুচকা পুচকি ঘাড়ে করে বেড়ানোর কোনো মানে হয় না। রাত 10টা। 2 বন্ধু সভা ভঙ্গ করে সেদিনের মতো যে যার বাড়ি চলে গেলেন। আবার পরদিন দুজনে মিললেন। আজকের তর্কের বিষয়ে খাবার জিনিস কি কি সঙ্গে নেওয়া যাবে। বাড়িতে লুচি পরোটা করে নেওয়াই ভালো। খাওয়ার জিনিসের আগুন দর, 1 টাকার খাবার খেলে পেট ভরে না। কি কি খাবার নেওয়া যায়?
লুচি না পরোটা? আলুর তরকারি নেওয়ার দরকার নেই, বড্ড দাম আলুর। কুমড়োর ছোঁকা আর কচুর ঘন্ট, দিব্যি তরকারি। আরো কয়েকদিন এইভাবে কাটাবার পরে পুজোর নিকটে এসে পড়ল। গোপীকৃষ্ণবাবুর মনে আনন্দ আর ধরে না। স্ত্রীকে বললেন, সব যেন ঠিক থাকে, ছোট মশারিটা সেলাই করে দিও, আর একটা ছোট ঘটি। দিন 7 পরে পুজোর ছুটি হবে। গোপীকৃষ্ণবাবুর ডাক পড়লো একদিন বড়বাবুর ঘরে। বড়বাবু বললেন, একটা কথা বলি, পুজোর বোনাসের লিস্ট হয়েছে, তাতে কিন্তু আপনার নাম নেই। আগে কেন? আর বছর আপনারা কজন লিফট পেয়েছিলেন, এবছর আবার তাদের বোনাস দিলে অন্য সবার উপর অবিচার করা হয়, তাই ঠিক হয়েছে। স্যার, এ কেমন যুক্তি হলো? কাজে সন্তুষ্ট হয়েই তো আপনারা লিফট দিয়েছিলেন, এবছর তবে এমন কি অপরাধ হলো আমাদের? বাঙালির আপিস, যা মনিবের রায় সেই অনুসারে কাজ হবে। মনিব যা ভালো বোঝেন, যুক্তি টুক্তি এখানে খাটবে না। হলো তাই। অন্য সকলে 1.5 মাসের মাইনে বোনাস পেয়ে গেল, গোপীকৃষ্ণবাবুর অদৃষ্টে জুটল শুধু মাইনেটি। সেই দিনই গোপীবাবু অগ্রিম কিছু টাকার দরখাস্ত করলেন, মঞ্জুর হলো মাত্র 15টি টাকা। তাও বজায় রাখা গেল না। দেশের বাড়ি থেকে চিঠি এসে হাজির। বৃদ্ধা পিসিমা লিখেছেন, চৌকিদারি ট্যাক্স বাকি পড়েছে অনেক দিনের, এবার না দিলে ঘর বাড়ি ক্রোক হবে। পত্রপাঠ 8 টাকা 13 আনা 6 কোয়ার্টারের ট্যাক্স বাবদ যেন পাঠানো হয়। গোপীকৃষ্ণবাবু প্রথমে রাগ করেছিলেন, যাই যাজ্ঞে ক্রোক হয়ে, ভারী তো ভাঙা পৈতৃক বাড়ি, মশা আর জঙ্গলে ভর্তি। কেন পিসিমা বাঁশ আম কাঁঠালের উপসত্ত্ব ভোগ করছেন, চৌকিদারি ট্যাক্সটা তিনি দিতে পারেন না? আমার ঘাড়ে কেন চাপিয়েছেন? আমি কি সেখানে বাস করি? পাঠাবো না টাকা। পরে তার স্ত্রী বোঝালেন, চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খেয়ে কি লাভ? তারই 2টি ছেলে, বেঁচে থাকলে ও সম্পত্তি তাদেরই থাকবে। বুড়ি পিসিমা চোখ বুঝবেন আজ বাদে কাল, বাড়িঘর বজায় রাখবার গরজ তাঁর তত থাকবার কথাও নয়। শম্ভু ডাক্তারের বৈঠকখানায় গোপীকৃষ্ণবাবু ঢুকলেন একটু মনমরা ভাবে। দেখলেন শম্ভু ডাক্তারের মনের অবস্থাও তেমন সুবিধের নয়। চা এলো। ভ্রমণ বিষয়ে কোনো কথাই ওঠে না, অন্যান্য কথাই চলে। গোপীবাবু সাহসে ভর করে বললেন, তারপর যাওয়া সম্বন্ধে কি ঠিক করলে? শম্ভু ডাক্তার বললেন, ভাই, এ মাসে যা কিছু পেয়েছিলাম সব গেল ছেলে মেয়ের কাপড় চোপড় কিনতে। আগে তো ভাবিনি অত টাকা কাপড়ে খরচ হবে। 1খানা করে কাপড় কিনতে 43 টাকা খরচ হয়ে গেল। আর হাতে টাকা নেই। তবে 5 দিন এখনো বাকি, দেখি যদি এর মধ্যে কোনো শক্ত কেস টেস এসে যায় ভগবানের দয়ায়। গোপীকৃষ্ণ বাবুও নিজের টানাটানির কথা ব্যক্ত করেন, তবে এখনো 5 দিন বাকি, ওই যা ভরসা। যদিও এটা মনকে চোখ ঠাড়া মাত্র। 5 দিনে গোপীকৃষ্ণবাবু কি আর 30,000 টাকার লটারিতে পাবেন? তা নয়। শম্ভু ডাক্তার বললেন, আচ্ছা, চিত্রকূট যদি নাও হয়, অত দূর। টাইম টেবিলে একটা জায়গা বলছে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম, লুপ লাইনের কাজরা স্টেশন থেকে 6 মাইল। সিনারি বেশ বলে লিখেছে। হ্যাঁ, আজ আমার শালিও বলছিল গ্র্যান্ড কর্ড লাইনের নিমিয়া ঘাট বলে একটা স্টেশন থেকে পরেশনাথ পাহাড় যাওয়া যায়। তাই যাবে? খরচ কম হয়। আবার রাত 10টা পর্যন্ত আলোচনা। ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম না পরেশনাথের পাহাড়, কোনটা সস্তা? হিসেব করে টাইম টেবিল পড়ে দেখা গেল তাতেও 25 থেকে 30 টাকা খরচ পড়বে জন পিছু, তার কমে হবে না। ও একরকম করে জোগাড় হয়ে যাবে এখন, বললেন শম্ভুবাবু। আশ্চর্যের বিষয়, রোগী এবং রোগ দুই হঠাৎ কলকাতা শহরে বড্ড কমে গেল।
সারাদিনে আগে তবুও 2 টাকাও হতো, এখন 5 আনার নাক্স ভূমিকাও বিক্রি হয় না। রোগী দেখা তো দূরের কথা, ওষুধ বিক্রি পর্যন্ত বন্ধ। তার উপর শম্ভু ডাক্তারের মামাতো ভাই বিধু এসে হাজির, সঙ্গে তার স্ত্রী। দেশে চলছে না আদৌ। এত বড় ডাক্তার পিস্তুত ভাই থাকতে তারা কি না খেয়ে মরবে? গোপীকৃষ্ণ বাবুর অবস্থাও যে ভালো তা নয়। ইতিমধ্যে একদিন তার ভাইজি জামাই 2 ইলিশ মাছ 5 টাকা দিয়ে কিনে নিয়ে হাজির। গোপীবাবুর স্ত্রী এসে বললেন, ওগো শুনছো, জামাইয়ের ও মাছের টাকাটা দিয়ে দিও যাবার সময়। গোপীবাবু রেগে উঠে বললেন, কেন? আমি কি বলেছিলাম আমার বাসায় মাছ কিনে না আনলে আমরা সবাই না খেয়ে মরতে বসেছি? 5 টাকা খরচ করে 1 জোড়া মাছ না আনলে চলছিল না? ছি, ও কথা বলতে নেই। জামাই মানুষ, এনে ফেলেছেন যখন, তখন সে দাম দিতেই হবে। সবাই মিলে মাছটা তো খাওয়া হয়েছে, জামাই তো একা খাননি। তাই কি? আমার সংসারে 1 পোক খয়রা মাছ কিনলে চলে যায় 6 আনা দিয়ে। 5 টাকার মাছ কিনে একদিন খেয়ে আমার লাভটা কি হলো বলতে পারো? যতই উল্টো তর্ক করুন, তাকে শেষ পর্যন্ত সুবোধের মতো মাছের দামটা জামাতা বাবাজির হাতে গুঁজে দিতে হলো যখন তিনি যাচ্ছেন। মিটে গেল ব্যাপার। 8টা টাকা বুক করে রাখা ছিল, তার মধ্যে ইলিশ মাছের ঠেলায় গেল 5টা টাকা অকারণে বেরিয়ে। শম্ভু ডাক্তারের ডিসপেন্সারিতে বসে 2 বন্ধু কথা বলছেন। এবার কিন্তু ভ্রমণের আলোচনা নয়। কোথাও যাওয়া তাঁদের হবে না, দুজনেই বুঝেছেন। বোটানিক্যাল গার্ডেনের বস্তা পচা আটা ময়দার কথা উঠেছে। ভ্রমণের সম্বন্ধে একটা কথাও কেউ বলেননি আজ। কাল ষষ্ঠী। হঠাৎ গোপীকৃষ্ণবাবু উসখুস করতে করতে পকেট থেকে একখানা রঙিন কার্ড বের করে বললেন, হ্যাঁ, এই বলছিলাম কি, আমাদের আপিসের বঙ্কু সরকার কাল আপিসে বন্ধের দিন এখানা দিয়ে গেল। ওদের গ্রাম লাঙ্গলপোতায় সর্বজনীন দুর্গোৎসব হবে, তারই নেমন্তন্ন। রামায়ণ গান হবে, চণ্ডী হবে 2 রাত। যাবে? বেশি দূর নয়, বারাসাত স্টেশনে নেমে 2 মাইল। চলো, পুজোর ছুটিটা তবুও কলকাতার বাইরে। আর সে বেশ জায়গা। ছেলে ছোকরাদের দল মিলে রাস্তা করেছে, ঘাট করেছে, জঙ্গল কেটেছে। একটা পুরনো শিব মন্দির আছে নাকি অনেক কালের। তাহলে কাল সকাল 7টায় শিয়ালদা থেকে দত্তপুকুর লোকাল ছাড়বে, ওতেই চলো, যাওয়া যাক। দেখবার মতো জায়গা। শম্ভু ডাক্তার উৎসাহের সঙ্গে বললেন, বেশ বেশ, সে বেশ বেড়ানো হবে এখন। চলো ভাই, আমি ঠিক সময়ে রেডি হয়ে স্টেশনে হাজির হব কাল। পরবর্তী 3 দিন 2 বন্ধুর পরম আনন্দে লাঙ্গলপোতায় কাটে। সত্যি বেশ জায়গা, অনেক কিছু দেখবার আছে। একটা পুরনো শিব মন্দির, চৌধুরীদের বড় মজা দিঘি, গাঁয়ের ছেলে ছোকরাদের নিজেদের তৈরি মেটে রাস্তা। শনিবারে সোমবারে হাট বসে, বেগুন, কুমড়ো, ঝিঙে, রাঙা আলু বিক্রি হয়। রামায়ণ গান হলো নবমীর রাত্রে, পরদিন হলো গ্রামের দলের কেষ্ট যাত্রা। খাওয়া দাওয়া কদিন বেশ হলো। বঙ্কু সরকার অতিথি বৎসল লোক। খুব খুশি গোপীকৃষ্ণ বাবু আর শম্ভু ডাক্তার। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প একটি ভ্রমণ কাহিনী। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন
সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।